আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাকে অনেকে ফোন দেন, ফোনে রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না, মেসেজ দেন, ঠিকমতো উত্তর দেওয়ার অনেকাংশে সম্ভব হয় না। সেই কারণে মাঝে মধ্যে আমি এই সেশনটা সাজাই যে কে কোনো মেসেজ দিলে সরাসরি মেসেজ দিতে পারেন, সরাসরি কথা বলার স্কোপ থাকে। আজকের বিষয় রাখা হয়েছে হাড় ক্ষয় হওয়া, জেলে বেরিয়ে যাওয়া, রগের উপর চাপ দেওয়া বা PLID, প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমাদের কোমরে ব্যথা হয়, পায়ের দিকে ব্যথা চলে যায়, কারো ঝিনঝিন করে, কারো অবশ হয়। এই জাতীয় রোগ নিয়ে যে প্রশ্ন করতেছেন করতে থাকুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা এক ধরনের বাত। বাত অনেক রকমের আছে, তার মধ্যে এক ধরনের বাত হলো PLID, অর্থাৎ কোমরে ব্যথা হয়। এই ব্যথাগুলো কেন ঘটে থাকে? এই ব্যথাগুলো বিভিন্ন কারণের প্রেক্ষাপটে ঘটে। আমরা সাধারণত দেখতে পাই যে ব্যথাটা আমাদের যেটা বলি যে স্যার আমরা মাটিতে কোপ দিতে গেলাম, আলমারি চেঞ্জ করতে গেলাম, ভারী জিনিস তুলতে গেলাম, বাচ্চারা কোলে করতে গেলেই খট করে শব্দ হলো, শব্দ হয়ে যাওয়ার পরতে আমার কোমরে ব্যথা হলো, ব্যথাটা নিচের দিকে যায়। কেউ কি করে কে স্যার আমার এটা হলো, পাওয়ার পরে আমি 2 মিনিট হাঁটার পরে কিছুক্ষণ রেস্ট নিতে হয়। কেউ বলে কি 10 মিনিট হাঁটার পরে কিছুক্ষণ রেস্ট নিতে হয়। কেউ বলে কিছুক্ষণ বসে থাকতে হয়, তারপরে আবার পারি, এক জায়গায় হাঁটতে পারি না। কেউ কি বলেন আমি দাঁড়িয়ে থাকতে পারি না। কেউ কি বললেন যে স্যার আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, আমি দাঁড়িয়ে সুন্নত তরিকায় নামাজ পড়তে পারি না। কেউ কি বলেন আমি স্যার সামনের দিকে ঝুঁকতে পারি না। কেউ কি বলেন স্যার আমি বসে আমরা যে আসন গোড়াতে বসা বলি সেটাতে পারি না। এরকম বিভিন্ন জন বিভিন্ন কথাগুলো বলেন। এগুলো কেন হয়ে থাকে সেটা বোঝার আগে যে আমি বাচ্চারে কোলে করতে গেছি বা আমি কোপ দিছি সেটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় কি, আমাদের মেরুদণ্ড যদি এরকম থাকে, এটা মনে করেন মেরুদণ্ডের একটা মডেল। এরকম এটা একটা ভার্টিব্রা বা ছোট্ট একটা হাড়, এরকম 33টা হাড় নিয়ে গঠিত হয় আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ডটা কি করে আমাদের ব্যাকআপ সাপোর্ট দেয়। যে আমি দাঁড়িয়ে বসে আসছি ব্যাকআপ সাপোর্ট দিচ্ছে এই মেরুদণ্ড। আমরা দাঁড়িয়ে আছি, ব্যাকআপ সাপোর্ট দিচ্ছে কি এই মেরুদণ্ড, এই ভার্টিব্রাল কলাম, আমরা বাংলায় মেরুদণ্ড বলি। এর ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশ আমরা যদি বিল্ডিংয়ের সাথে কল্পনা করি, এক একটা ভার্টিব্রাকে ইট যদি মনে করি, ইটের মাঝে সিমেন্ট দিতে হয়, এর মাঝে এই যে জেলি, এটা অনেকাংশে তাই। তবে এই ক্ষেত্রে আলাদা কি, জেলিটা নরম প্রকৃতির থাকে। এখন দেখা যায় কি যে আমরা বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখেছি যে আমাদের ভিটামিন ডি লেভেল যেটা থাকার কথা সেটা না থেকে যদি অনেক কম থাকে এবং সেটা দীর্ঘদিন যাবৎ থাকে, তাহলে কি হয়, আমাদের এইটা যে ভার্টিব্রা থাকে, এই ভার্টিব্রাটা ভঙ্গুর আকার হয়ে যায়, ফ্রিগেল হয়। ফ্রিগেল হয়ে গেলে কি হয়, হাড়টা ক্ষয় হয়ে যায়, যাকে আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ। আমরা যারা এক্সরে করি বা MRI করি কোমর ব্যথা হলে, তারা কিন্তু আমরা লক্ষ্য করে দেখবো ওখানে লেখা থাকে ডিজেনারেটিভ চেঞ্জ। ডিজেনারেটিভ চেঞ্জ মানে কি, হাড় ক্ষয় হয়ে যাওয়া। এরপরে কি আছে, এরপরে কি ক্ষয় হয়ে যাওয়ার পরে এখানে যে জেলি আছে, জেলিটা বাইরে বের হয়ে যায়। এই জেলিটা এখানে যে আমরা একটা কালার দিয়ে যেটা বোঝানো হয়েছে, এটা বর্ধিত জেলি। এই জেলটা বাইরে বের হয়ে ফলাফল কি হয়, এইটা নার্ভ, এই নার্ভের উপর চাপ দেয়। এই নার্ভের উপর চাপ কিভাবে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে যে আমার ব্যথা কোথায় হবে, ঝিনঝিন হবে না অবশ হবে না জ্বালা পোড়া হবে, কি হবে। এটা নার্ভ একটা বোঝাচ্ছে, কিন্তু এখানে নার্ভের অনেকগুলো শাখা প্রশাখা থাকে। এই যেটা জেলি বেরিয়েছে সেটা কি করে, এই নার্ভের বা তার শাখা প্রশাখার উপর চাপ দেয়। চাপ দিলে কিভাবে চাপ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমার কোথায় ব্যথা হবে, কোথায় জ্বালা পোড়া হবে বা অবশ হবে। এই যে জেলি বেরিয়ে রগের উপর চাপ দিচ্ছে, এইটার ক্যাটাগরির উপর ভিত্তি করে আমরা কি বলি, আমরা PLID কে 4 ভাগে ভাগ করি। 4 ভাগ হলো কি, 1 নম্বর হলো
কম্প্রেশন, অর্থাৎ হালকা একটু বেরোয়, বেরোয় কম্প্রেস করে, একে চাপ দেয়। দ্বিতীয় স্টেজ হলো বালজিং ডিস্ক, অর্থাৎ আর একটু বের হয়। থার্ড স্টেজ হলো প্রোট্রুশন, আর একটু বের হয়ে চাপ দেয়। ফোর্থ স্টেজ কি? হার্নিটেড ডিস্ক। হার্নিটেড ডিস্কের মধ্যে কি হয়, এখানে আমাদের যে ব্যবচ্ছেদ করলে যেটা দেখা যায় নিউক্লিয়াসটা আপনার পম্পিকাস ছিঁড়ে বাইরের দিকে বেরিয়ে যায়। এখন এই যে রোগের পর আরেকটা স্টেজ আছে পিএলআইডির, একে বলে কেওডা অ্যাকোয়া সিন্ড্রোম। এইটা যদি বের হয়ে চাপ দেয়, চাপের পরিণতিতে আমাদের কোমর থেকে পায়ে, দুই পায়ে প্যারালাইসিসের মতো অবশ হয়ে যায়, প্রস্রাব পায়খানা আটকে যায়, আটকে গেলেই এই জটিলতাগুলো দেখতে পাওয়া যায়। এখন আমরা যেটা বাস্তব অভিজ্ঞতা দেখেছি, আমাদের সঠিক লাইফস্টাইল না থাকার কারণে বা আমাদের পোর লাইফস্টাইলের কারণে এটা হয়ে থাকে। এটা খুব সহজেই ট্রিটমেন্ট দেওয়া যায়, সহজেই ভালো করা যায়। এখন আমরা সাধারণত হলে কি হয়, আমরা যখন জেলে বেরিয়ে যাচ্ছি, রোগের উপর চাপ দিচ্ছে, ব্যথা হচ্ছে, ব্যথা হলে তাহলে আমরা কি করি, আমরা পেন কিলার খাই। পেন কিলারে তো এইটাতে এখন ট্রিটমেন্ট কি হওয়া উচিত, এই যে জেলি বেরিয়ে গেছে, হাড় ক্ষয় হয়েছে, হাড় ক্ষয় ঠিক করা উচিত, জেলিটারে ঠিক করা উচিত, তাহলে ভালো হয়ে যাবে, সোজা কথা। এখন এই জেলিকে ঠিক করার জন্য অনেক রকম পদ্ধতি কাজ করে। এখন আমি কোন পদ্ধতি অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, সেইটা উপর ডিপেন্ড করে। এখন আমার যদি হাড় ক্ষয় চলতে থাকে, জেলি চলতে থাকে, আমি শুধু পেন কিলার খাই, পেন কিলার খালি কী করে, নার্ভকে ব্লক করে দেয়, আমি ব্যথা বুঝতেছি না, আমি মনে করছি কি যে এটা ভালো হয়ে গেল, এটা ভালো হচ্ছে না। কেন? আপনার মূল তো এই হাড় ক্ষয়, এটা ঠিক করতে হবে। আমাদের এখানে প্রচুর রোগী আসে, আমরা মেডিকেল জার্নালে, আমাদের 42টা জার্নাল অলরেডি পাবলিকেশন হয়েছে। মেডিকেল জগতে যে কোনো একটা সিস্টেম কাজ করে কিনা এর দালিলিক প্রমাণ হচ্ছে রিসার্চ বেসড জার্নাল। তা আলহামদুলিল্লাহ আমাদের জার্নালে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে প্রশ্ন করা শুরু করেছেন। হ্যাঁ, আপনার প্রশ্ন করতে থাকুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একজন লিখছেন যে স্যার, আমার চাচির হাড় ক্ষয় হয়েছে, 2 বার অপারেশন হয়েছে, কোন ট্রিটমেন্ট নেই, ভালো হয় নাই। এখন কথা কি যে আমরা যখন দেখা যায় কি যে আপনার মেরুদণ্ডর হাড় ক্ষয়ে জেলি বেরোয়, দেখা যায় যে সাধারণত একটা না কয়েকটা স্থানে বেরোলে আপনি অপারেশন করতেছেন, অপারেশনটা একটা স্থানে করতেছেন, বাকিগুলো করতেছেন না, কাজেই দেখা যায় যে অপারেশন পরে ভালো হন না। এমন আছে যে একবার অপারেশন করছেন, রেজাল্ট আসে নাই, দ্বিতীয়বার আবার অপারেশন করছেন, রেজাল্ট আসে নাই, তৃতীয়বার আবার অপারেশন করছেন, রেজাল্ট আসে নাই, শশী হাসপাতালে আসার পরে ভালো হয়ে গেছে। কাজেই যিনি প্রশ্ন করছেন যে 2 বার অপারেশন করার পরেও ভালো হয় নাই, তার ক্ষেত্রে আবার এক্ষেত্রে প্রশ্ন আছে, আমরা সাধারণত কি করি, আমরা যেটা করি, আমরা আকুপাঞ্চার দিই, আকুপাঞ্চার দিয়ে আমরা একে আরেকটু নরম করি, করার পরে হরমোনকে ব্যালেন্স করি, ব্যালেন্স করার পরে এটাকে পুশ আপ দিই, পুশ আপ দিয়ে ভিতরের দিকে ঢুকাই দিলে কি হয়, তাহলে চাপ দেয় না, চাপ না দিলে ভালো হয়ে যায়। এখন কেউ যদি অপারেশন করার পরে এখানে স্ক্রু দেন বা কোনো ডিভাইস লাগান, তাহলে আমাদের এখানে রেজাল্ট আসে না। কেন আসে না? আমরা তো প্রেশার দিতে পারি না। আমার তো মনে করেন যে এখানে যখন স্ক্রু থাকে, নাট বল্টু থাকে, তখন আমি তো প্রেশার দিতে পারি না। প্রেশার না দিলে তো রেজাল্ট আসবে না। কেন? এটা যদি বাইরে থাকলে আবার চাপ দেবে। এটা কি? জেলির বর্ধিত অংশ বা যে জেলিটা বাইরে বেরিয়ে গেছে সেটা। এখন আমরা এটা প্রেশার দিয়ে ভিতরের দিকে, কাইরোপ্র্যাকটিস আছে যেটা প্রেশার দিয়ে ভিতরের দিকে দিয়ে দিই। পাশাপাশি হাড় ক্ষয়ের একটা প্রচলিত কথা বলে, স্যার একবার যদি ডিজেনারেটিভ চেঞ্জ হয়, হাড় যদি একবার ক্ষয় হয়ে যায়, সেটা আবার ঠিক হয় না। ঠিক হয়। ঠিক হওয়ার ক্ষেত্রে যেটা প্রয়োজন, হেলদি লাইফস্টাইল। ওই দেখেন, আমি এখন শুক্রবারে বসলেই এরকম হেলদি প্রোডাক্ট নিয়ে বসি। কেন বসি? যে আমি শুধু এই খাদ্যদ্রব্য কন্ট্রোল করলে অনেক রোগ থেকে ভালো থাকা যায়। যেমন আমরা যে দৈনন্দিন জীবনে তেল খাই, এই তেলটাকে আমি বারবার হাইলাইট দিই। কেন দিই? এই কারণে যে তেল ছাড়া আমাদের কোনো ওয়াক্তে চলে না। আমরা 3 বেলা খাচ্ছি, 3 বেলায় তেলটা খাচ্ছি। এই তেলটা যদি ইনফ্লামেশন থাকে, তেলটা যদি টক্সিন থাকে, আমি টক্সিন খাচ্ছি, আমি আবার ভালো থাকবো, এটা কি সম্ভব? সম্ভব না। কাজেই
আমাদের অনেকের হাইপারটেনশন, অনেকের ডায়াবেটিস, অনেকের পিসিওএস, অনেকের থাইরয়েড, ফ্যাটি লিভার। আমরা বলি কি যে তেলটা আপনার কোল্ড প্রেসে হয়েছে, অর্থাৎ তাপ দিয়ে হয় নাই, সেই তেলটা খান। তাহলে কি হলো, এই শস্যটাকে কি ঘানে ভাঙাতে হবে। ঘানে ভাঙায় কি কোল্ড প্রেস, তাপ নাই, এইটা খান। এখন তেলটার এখন এরকম হয়ে গেছে যে এটা যিনি করেন ঘান ঘোরান, এটা ঘান থেকে শস্য থেকে তেলের পরিমাণটা কম বের হয়, একটা কেমিক্যাল দেয়, দিল বেশি বের হয়, সে লাভ হয়। সেখানে আমার রিকোয়েস্ট থাকে কি, আপনারা এটা গ্রামে একজন পারেন বা কয়েকজন মিলে একটা ঘান বসান। ঘান বসাতে অল্প জায়গা লাগে, ঘান বসায় নিজেই শস্য কেনেন, নিজেই পিওর জিনিসটা খেতে পারবেন। ভালো থাকতে গেলে করতে হবে। আজকে আমার কাছে একজন ভদ্রলোক আসছেন গুলশান থেকে, প্রচুর পয়সার মালিক, হুইল চেয়ারে আসছেন স্ট্রোক করার পরে। এখন কিছুই করতে পারতেছেন না, বলে স্যার যত টাকা লাগবে আমাকে ভালো করে দেন। বাবারে, ভালো করার মালিক আল্লাহ তাআলা, আমরা চেষ্টা করি। আপনি সারা জীবন খাইছেন আনহেলদি, খেয়ে এখন বডিতে টক্সিন হয়ে গেছে, এটা তো সময় লাগবে। সেখানে এই স্ট্রোক জিনিসটা কিন্তু আমি বলি কি যে এগুলো প্রিভেন্ট করা যায়, অ্যাভয়েড করা যায়। আপনি আজকে থেকে তওবা করেন যে আপনি তেঁতুল কাঠের ঘানে ভাঙা সর্ষের তেল খাবেন। আপনি কয়েক ফ্রেন্ড মিল দেন, আপনি কয়টা জিনিস পালন করেন তো দেখেন। 1 নম্বর বললাম, লাইফস্টাইল পালন করা যাবে, এত কমপ্লিকেটেড মধ্যে নিয়েন না। 1 নম্বর তেঁতুল কাঠের ঘানে ভাঙা সর্ষের তেল। 2 নম্বর ভাত, যে ভাতটা খাচ্ছেন এরকম ঢেকে ছাটা চাল, ঢেকে ছাটা চালের ভাত খান। 3 নম্বর সবজি খাওয়ার ক্ষেত্রে লিকটা খান। এর পাশে দেশি মুরগি বা যে মুরগিরে ফিট খাওয়ানো হয় নাই এরকম মুরগির ডিম খাবেন। যে গরুরে হরমোন ইনজেকশন দেওয়া হয় নাই, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয় নাই, এই গরুর দুধ খাবেন। আর রাতের খাবারটা আর্লি খান, সন্ধ্যার সাথে সাথে খান, এমটি স্টোমাকে বেড়ে যান। এই কয়টা জিনিস পালন করুন, দেখবেন চেঞ্জ চলে আসবে। সারা জীবন প্রেশারের ওষুধ, সারা জীবন হার্টের ওষুধ, সারা জীবন ডায়াবেটিসের ওষুধ খেতে হবে না। আমি কেন একটা হাইলাইট দিই, কারো গ্যাস্ট্রিক হয়েই গেছে, আপনার পেটের সমস্যা হয়েই গেছে, কি করেন, এইটা এই গুঁড়ো পাউডারটা খান, রেগুলার খান। এখন আমার কাছে প্রচুর রুগী আসতেছেন যে স্যার ডায়াবেটিস থেকে ভালো হয়ে যাচ্ছেন, হরমোন থেকে ভালো হয়ে যাচ্ছেন, হাইপারটেনশন থেকে ভালো হয়ে যাচ্ছেন। ভালো হয়ে যাওয়ার পরে বলতেছেন স্যার কতদিন এগুলো খাবো। কথাগুলো হাস্যকর না? কারণ আপনার চলবেনই তো, এটা তো কোনো ওষুধ না, এটা তো ওষুধ না যে হ্যাঁ ওষুধ কয়দিন খাবো না। আপনাকে হেলদি লাইফস্টাইল থাকতে গেলে এটা পালন করতে হবে। পালন করলে দেখবেন কিন্তু আপনি সুস্থ থাকবেন, ডাক্তারের পিছনে দৌড় লাগবে না। স্যার টাকা নাই, টেস্ট করতে পারবো না, স্যার টাকা নাই, ওষুধ কিনতে পারবো না, লাগবে না টাকা। আপনি হেলদি লাইফস্টাইল ফলো করেন, প্রায় 80 থেকে 85% রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ। অনেকে চুল নিয়ে খুব ভাবনা করেন, চুল পড়ে যাচ্ছে, চুল কালো থাকতেছে না। বারবার আমি বলি যে ব্ল্যাক সেসাম, এটা কালো তিল। কালো তিলের মধ্যে থাইমোকুইনন আছে, যেটা চুলকে কালো করতে সহায়তা করে। এর মধ্যে আয়রন আছে, কপার আছে, জিঙ্ক আছে, চুলের গোড়া মজবুত করে। রেগুলার খান। স্যার কতদিন খাবো? সারা জীবন খাবেন, রেগুলার খাবেন, চুলের গোড়া ন্যাচারালি ভালো হবে ওষুধ ছাড়াই। আরেকজন প্রশ্ন করছেন, স্যার লিক পাউডার খেলে আমার বমি ভাব হয়, আমি কি খাওয়া চালিয়ে যাব? এখন হয় কি যে এটাতে সবার ক্ষেত্রে সমান প্রযোজ্য। ম্যাক্সিমাম রোগী বলতেছে স্যার এই লিক পাউডার খেয়েই ভালো হয়ে যাচ্ছে। যদি আপনার বমি ভাব হয়, আপনি কয়দিন স্টপ করেন, এটা নেন, এই সবজিটা শাকটা খাইতে, আবার কয়দিন পরে শুরু করেন। আর কারো ক্ষেত্রে কি বডি অ্যাডজাস্ট হতে সময় লাগে, কয়দিন গ্যাপ দিয়ে আবার শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন। এই বমি ভাব লিক পাউডার খাওয়ার কারণ না, এই বমি ভাব আপনার গ্যাস্ট্রিক হয়েছে, পেটের সমস্যা হয়েছে, সেই কারণে প্রেক্ষাপটে বমি হয়। কাজেই এটা কয়েকদিন গ্যাপ দিয়ে আবার খাবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।
ও এক প্রিয় ডাক্তার হাসপাতালটা কোথায় বলবেন? হ্যাঁ, হাসপাতালটা শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত। নিচেই ব্যাংক আছে, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এআইবিএল, উপরেই শশী হাসপাতাল। অর্থাৎ শান্তিনগর চৌরাস্তাতে আসলেই এটাকে দেখতে পারবেন। একজন লিখছেন মেরুদণ্ড ব্যথা করে। মেরুদণ্ড ব্যথার অনেকগুলি কিন্তু কারণ আছে। এই যে মেন যে কারণ এখন হতে পারে যে আমার হাড় ক্ষয় হয় নাই, হাড় ক্ষয় না হলে কি জেলি বেরোতে পারে? পারে। আমি যদি অ্যাক্সিডেন্ট করি আমার বেরোতে পারে, আমি যদি রোগে আক্রান্ত হই বেরোতে পারে, কোনো ওষুধের সাইড এফেক্টেও বেরোতে পারে। আমরা স্টেরয়েডের কথাকে খুব করি, যদি আপনার স্টেরয়েডের পরিমাণটা খুব বেশি দেন এভিএন হতে পারে, আমাদের হাড় ফিভারের বাটি নষ্ট হয়ে যেতে পারে। কাজেই মেরুদণ্ড ব্যথার এই যে কারণগুলো বলতেছি, যে আপনাদের এখন দেখা যায় কি যে আমাদের মেরুদণ্ড মোট 33টা ভার্টিব্রা বা কলম আছে। 33টার মধ্যে সার্ভিক্যাল জুরিসডিকশনে 7টা আর লাম্বার জুরিসডিকশনে 5টা। এই 12টা আছে বেশি ভালনারেবল। আমাদের সাধারণত দেখা যায় কি যে এইটা লাম্বার বা আমরা কোমরের যে 5টা ভার্টিব্রা আছে এইটাই বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, জেলি বেরোয়। আরেকটা ঘাড়ের এখানে 7টা সার্ভিক্যাল 1 2 3 4 5 6 7 7। এখন সার্ভিক্যাল জুরিসডিকশনে যদি ক্ষয় হয়, জেলি বেরো যায়, রোগের পর চাপ দেয়। চাপ দিলে কি হয়, এইদিকে হাতের দিকে যে রগ চলে আসে সেই রগকে কি কারো ঝিনঝিন করে, কারো ব্যথা করে, কারো খুন্তিতে নাড়াচাড়া করা যায় না। নাড়াচাড়া করতে গেলে কি হয়, অসুবিধা হয়। কারো বাচ্চা কোলে করা যায় না, কেবল স্যার লিখতে পারি না, কেবল স্যার এর দিকে ঝিনঝিন করে, কেবল স্যার আঙ্গুল অবশ হয়ে যায়। এটা হয় কেন হয়? আমাদের ঘাড়ের এখানে যে হাড় ক্ষয়ে জেলি বেরিয়ে যায়, জেলি হাড় ক্ষয় না হলেও বেরোতে পারে, জেলি বেরিয়ে রগের উপর চাপ দেয়। এটা কোমরে ঘাড়ের দিকে হয়। রগটা যদি এদিকে যায়, এখন কিভাবে চাপ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে। পার্শ্যাল চাপ দিলে হাত ঝিনঝিন করে, কারো কেউ করে স্যার আমার ব্যথা করে না, আমার ঝিনঝিন করে। কেউ বলবেন কি স্যার আমার ব্যথা করে, কেউ বলবেন স্যার আমার অবশ হয়ে যায়। এই যে কেউ কেউ বলেন যে স্যার আমার পায়ের জুতা পা থেকে পড়ে যায়, বুঝি না। এই যে মানুষের বিভিন্ন রকম, কেউ বলেন স্যার খালি পায়ে হাঁটতে গেলে মেঝেতে কাছের মতো বিধে। এই যে পেশেন্ট টু পেশেন্ট অনেক ডিফার করে। এখন পা থেকে জুতা পড়ে যায় এই কারণে হতে পারে, আবার ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, আবার মোটর নিউরন ডিজিজ হলেও হতে পারে। মোটা দাগে যে আমার রগটা, আমার নার্ভটা ঠিক মতো কাজ করতে পারতেছে না, বিদায়টা হয়। এখন উপায় কি? সাধারণত দেখা গেছে যে এই যে জটিলতাগুলো দেখা যায়, এই জটিলতাগুলো রিভার্সেবল না, পুনরায় ভালো হয় না। আমরা দিনের পর দিন ওষুধ খাই, দিনের পর দিন বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিই। কেউ কেউ বলেন স্যার আমার 50টার বেশি আমি ডাক্তার দেখিয়েছি, কাজ হয় নাই। কেউ বলেন কি স্যার আমার প্রেসক্রিপশন আনতে গেলে গাড়ি লাগবে, এত কাজ হচ্ছে না। কাজ না হওয়ার পিছনে মূলত কারণ কি? মূলত কারণ হচ্ছে কিনা আমি সারা জীবন ব্যাড লাইফস্টাইলের কারণে আমার শরীরটাকে টক্সিন করে ফেলছি, শরীরটাকে ইনফ্লামেশন করে ফেলছি। শরীরের ভিতরে ইনফ্লামেশন আছে, টক্সিন আছে। এই বিষময় ক্রিয়ায় আরও ওষুধের পর ওষুধ খাচ্ছি, কাজ হচ্ছে না। এই ক্ষেত্রেই শশী সফলতা। শশী কী করে? আগে বডিকে ডিটক্সিফাই করে, ডিটক্স করার অনেকগুলো মেথড আছে, যে মেথডগুলো খুব উন্নত বিশ্বে আধুনিক প্রযুক্তির, সেইগুলো শশী হাসপাতাল আছে। পাশাপাশি শশীকে হেলদি লাইফস্টাইলের এরকম কথা বলে। এর পাশে কি করে? আকুপাঞ্চার দেয়। আকুপাঞ্চার দিলে কি হরমোন ব্যালেন্স হয়। আকুপাঞ্চার দিলে কি হয়? হরমোন কিছু বেদনানাশক হরমোন নিঃসৃত হয়, যার ফলে ব্যথা ভালো হয়ে যায়। ব্যথা ভালো হইতে গেলে এখন কি করতে হবে? আমার হাড় ক্ষয় হয়ে গেছে, জেলি বেরিয়েছে, কাজেই হাড় ক্ষয়কে ঠিক করতে হবে, জেলিকে ঠিক করতে হবে, রগের উপর চাপ দেবে না, ভালো হয়ে যাবে। কাজেই যিনি লিখছেন যে আমার মেরুদণ্ড ব্যথা করে, কাজে মেরুদণ্ড বরাবর ব্যথার অনেকগুলি কারণ থাকতে পারে। আবার দেখা যায় যে অনেক টিউবারকুলোসিস হয়েছে, তারপর তো ব্যথা হতে পারে। আমরা কারণটাকে আগে আইডেন্টিফাই করি, যে কারণের প্রেক্ষাপট আছে সেই কারণটাকে সরাই দিতে যে টাইম লাগে। অনেকে মনে করেন স্যারের কাছে গেলাম, ওষুধ লিখে দিল, খাইলাম, ভালো হলাম না। আমরা তো কোনো ব্যথার ওষুধ দিই না, কোনো স্টেরয়েড দিই না, উপরন্তু
ওষুধ বন্ধ করি, ন্যাচারাল পদ্ধতিতে ট্রিটমেন্ট দিই। তাহলে বোঝা গেছে, হ্যাঁ, খালি পেটে মিষ্টি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। হ্যাঁ, আপনার যেটা হয়েছে ব্যাড লাইফস্টাইলের কারণে আপনার ভিতরে এই জিনিসটা হয়েছে। আপনি যদি হেলদি লাইফস্টাইল ফলো করেন, দেখবেন কি যে পেটের সমস্যা থেকে বের করবেন। আপনাকে খাঁটি সরিষার তেল, তেঁতুল কাঠের ঘাড়ে ভাঙা, এটা খেতে হবে, আপনি নিজেই দেবেন। ঢেঁকি চাটা চাল খাইতে হবে, ঢেঁকি চাটা চালকে নিজে একটা ঢেঁকি স্থাপন করতে পারেন। যদি কেউ একা না পারেন, আপনারা 4-5 জন মিলে একটা গ্রুপ করে ঢেঁকি একটা বসান, খুব অল্প জায়গা লাগে, সেক্ষেত্রে আপনি চাল করেন। এবং এই চালটা, এই যে বর্ষাকালে একটা ধান হয় আমাদের এলাকায় বলে লক্ষ্মীর দিকে, এই ধানটা বুক পর্যন্ত পানির মধ্যে, মাজা পর্যন্ত পানির মধ্যে। এই ধানটাতে স্প্রে করার দেওয়ার সুযোগ নাই, কেন বুক পর্যন্ত পানির মধ্যে, আপনি কি স্প্রে দেবেন, কি সার দেবেন? কাজেই এটা কেমিক্যাল বিহীন। এই সারটা নিয়ে, এই ধানটা নিয়ে এইভাবে আপনি ঢেঁকিতে পাড়ান, ঢেঁকিতে পাড়ায় আপনি খান। এইভাবে খাইলে আপনি হেলদি লাইফস্টাইল, বা আমাদের নিচেই আমরা হেলদি লাইফস্টাইল, সোশ্যাল হেলদি লাইফস্টাইলের এটা দিয়ে দেবো, এইটাকে ফলো করেন। ফলো করলে দেখবেন কি যে আপনার এই যে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে, আইবিএসের সমস্যা থেকে বেরিয়ে আসবেন বিনা ওষুধে। যাদের হেলদি লাইফস্টাইল করার পরও ভালো হচ্ছেন না, তাদের শশী হাসপাতালে আসতে হবে। তাদের আকুপাঞ্চার, ওজন থেরাপি, ডিটক্স এগুলো নিতে হবে। কারো কারো ক্ষেত্রে দ্রুত কাজ করে, কারোর মধ্যে যদি টক্সিন বেশি থাকে তাকে অনেকগুলি, এরকম পেশেন্টও আছে 30টা ওজন থেরাপি লেগেছে, শুধু ওজন থেরাপি লেগেছে 30টা। তার টক্সিন বেশি, তার কাজ সহজে করতেছে না। কাজেই এরকম পার্সন টু পার্সন ভ্যারি করে। তবে আপনি যদি লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি পাবেন। কিভাবে পেতে পারেন এই লিকের এসব, আপনার সব অনলাইনে দেওয়ার সুযোগ আছে। নিচের নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনে পেতে পারেন। পেটে অনেক সমস্যা, হ্যাঁ, পেটের সমস্যা অনেক কারণে হয়ে থাকে। পেটে আইবিএস এর কারণে হতে পারে, পেট বুটবাট করে, মিউকাস যায়, ওজু ছুটে যায়, অস্বস্তি ফিল হয়, পেটে ব্যথা করে। এগুলো শুধু আপনি শশীতে এগুলো কোনো ধর্তব্য রোগের মধ্যে পড়ে না। আসে যারাই কোর্স কমপ্লিট করতেছেন, ভালো হয়ে যাচ্ছেন। 2-1টা রোগীদের ট্রিটমেন্ট প্রোটোকলটা দীর্ঘদিন লাগতেছে। একজন বলল বসে থাকতে থাকতে কোমরের হাড্ডি উঁচু হয়ে গেছে, বিষের মতো ব্যথা লাগে। আসলে কি যে হাড়গুলো উঁচু হয়ে যায় বসে থাকলে, দীর্ঘক্ষণ যদি বসে থাকা হয়, সেজন্য আমরা বলি কি পশ্চাৎ চেঞ্জ করতে। অর্থাৎ আমার কাজ যদি বসে থাকা হয়, আমি আধা ঘন্টা পর উঠবো, 5 মিনিট বা 10 মিনিট একটু হাঁটাহাঁটি করবো, আবার বসবো। এইটা রক্ত চলাচল ভালো করে, করে। আর আমাদের হাড়টা ওই ভঙ্গুর হয়ে যায়। ভঙ্গুরটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের ভিটামিন ডি লেভেল নির্দিষ্ট মাত্রার উপর রাখতে হয়। ভিটামিন কে নির্দিষ্ট মাত্রার উপর রাখতে হয়। এটা আমরা বলে দিই, যারা এটা অ্যাডভাইসমেন্ট শোনেন তারা এই বসে থাকলেও আর ব্যথা করে না। পিএলআইডির ও দাদা 2বার প্রশ্ন করতে, পিএলআইডি ভালো হয়। পিএলআইডি ভালো হইতে একটু সময় লাগে, বাট যেসব কারণে প্রেক্ষাপটে জেলি বেরোয় যায়, জেলিকে আবার প্রসাব দিয়ে ভিতরের দিকে ঢোকাই দেওয়া হয়, আকুপাঞ্চার দেওয়া হয়, এটাকে স্বাভাবিক অবস্থায় রাখা হয়, হাড় ক্ষয়কে ঠিক করে দেওয়া হয়, কাজে দিলে এগুলি পাওয়া যায়। চোখের পাওয়ার বাড়াতে কি অর্গানিক ফুড খেতে হবে? হ্যাঁ, চোখের পাওয়ার বাড়ানোর জন্য আপনি ছোট মোলা মাছ খেতে পারেন, বা ভিটামিন এ জাতীয় যেখানে আছে সেই জাতীয় খাবার খেতে পারেন। সকালে খালি পায়ে সবুজ ঘাস পাতার উপরে হাঁটাহাঁটি করতে পারেন। সবুজের দিকে বেশিক্ষণ তাকালে, প্রকৃতির দিকে বেশিক্ষণ তাকালে, মায়ের দিকে যদি সুনির্দিষ্টতে তাকান, আল কোরআন শরীফের দিকে যদি চোখ দেন, দেখবেন যে চোখের পাওয়ার ভালো হওয়ার একটা অন্যতম মাধ্যম। কারো যদি হাঁটুতে ব্যথা হয়, হাঁটুতে জেলি বেরিয়ে যায়, ও হাঁটুতে, নি জয়েন্টের বিষয়টা হলো একটু স্বতন্ত্র। নি জয়েন্টে এটা গেল আমাদের কোমর বা মেরুদণ্ড। নি জয়েন্টটা থাকে আমাদের অনেকাংশে এরকম। নি জয়েন্টের ক্ষেত্রে অনেকগুলি কারণের পরিণতিতে হাঁটুতে ব্যথা হয়। হাঁটুতে ব্যথা হওয়ার ক্ষেত্রে এটাতে কি হতে পারে, হাড় ক্ষয় হতে পারে। এখানে তরুণাস্থি, এইটা ফিমারের উপরে যে তরুণাস্থি সাধারণত বয়স বেশি হলে বা ভিটামিন ডি কম হলে বা ক্যালসিয়াম ঘাটতি দেখা দিলে এখানে ক্ষয় হতে পারে, ক্ষয় হলে ব্যথা হতে পারে। তাহলে একটা কারণ ব্যথা হলো, বোঝা গেল তোমার হাঁটুতে ব্যথা হবে কেন, হাড় ক্ষয় হয়ে যাওয়া, 1 নম্বর। 2 নম্বর যে কারণটা পাওয়া যায়, এখানে এসিএল একটা লিগামেন্ট আছে,
এই যে লিগামেন্ট, যারা অনেকে ফুটবল খেলতে চান, অনেকে ভারোত্তোলন করতে চান, জিমে যান, শুল্ক অনাপ না করে এই এসিএল লিগামেন্টটাই ইনজুরি হয়। অনেকে বলেন যে ছিঁড়ে যায়, পার্সেল ছিঁড়ে যায় বা ড্যামেজ হয়, ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর। 3 নম্বর হলো এখানে একটা মিনিসকাস একটা পর্দা আছে, এই যে কালারটা দেখতেছেন মিনিসকাস পর্দা, এই মিনিসকাস পর্দা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, ড্যামেজ হয়ে যায়। 3 নম্বর। 4র্থ নম্বর হলো এই যে নি জয়েন্টটা এই যে মুভমেন্ট করতেছে, মুভমেন্ট করার ক্ষেত্রে এখানে একটা লিগামেন্ট লুব্রিকেট কাজ করে, যাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি। এই সাইনোভিয়াল ফ্লুইড যদি কমে যায়, হরমোন ইমব্যালেন্স হলে এটা কমতে পারে। সাধারণত মহিলাদের ক্ষেত্রে 45 বছর বয়স্ক এর আশপাশে হলে যখন মেনোপজ দেখা যায়, এই জিনিসটা বেশি দেখতে পাওয়া যায়। পঞ্চমত, এখানে একটা লিগামেন্ট আছে, লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই যে 5টা কারণের প্রেক্ষাপটে এখানে হাঁটুতে ক্ষয় হয়, হাঁটু মুভমেন্ট করতে কষ্ট হয়। অনেকে কি করেন, হুইল চেয়ার নেন, অনেকে লাঠি নেন, অনেকে স্ক্র্যাচ ব্যবহার করে হাঁটেন। অনেকে কি করে নামাজ পড়েন, মসজিদে যাই দেখা যায় যে টুলের উপর বসে নামাজ পড়েন। কেন? স্যার আমি নি জয়েন্ট ভাঁজ করতে পারি না, আমাকে পড়তে হয়। এই ক্ষেত্রে সাধারণত কি দেখতে পাওয়া যায়, শশী যেটা করে, শশী আগে আপনাকে শশী হাসপাতালে এই কারণটাকে আইডেন্টিফাই করে দেখা যায় যে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে, হাড়টা রিফিল করে, ক্ষয়কে পূরণ করে। এখন সেজন্য শশী হাসপাতালে আমি আকুপাঞ্চারকে হাইলাইট দিই, বাট এখানে একটা কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট দেওয়া হয়, যেখানে লাইফস্টাইল, এই হাড় ক্ষয় পূরণের ক্ষেত্রে লাইফস্টাইল অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকুপাঞ্চার, ফিজিও, রেস্ট। দেখা যাচ্ছে যে এসিএল লিগামেন্ট অনেকের ক্ষেত্রে ছিঁড়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, ছিঁড়ে গেলে তাকে আমরা বলি ভর্তি থাকতে হবে। কেন ভর্তি থাকতে হবে? আপনার ছিঁড়ে গেছে, যদি একটা ঘষা লাগে, আপনি মুভমেন্ট করতেছেন, ঘষা লাগতেছে, এটা কারেকশন হয় না, ভালো হয় না। এখন অনেকে বলেন স্যার আমার বাসাটা কাছে, স্যার আমি চাকরি করি, আমার পক্ষে সম্ভব না, তার রেজাল্ট নাও আসতে পারে। কেন আসতে পারে? এইটাকে কি করতে হবে, একটা রেস্ট দিতে হবে। আমি ট্রিটমেন্ট দিচ্ছি, ভিটামিন দিচ্ছি, সাপ্লিমেন্ট দিচ্ছি, দিয়ে একে ভিতর থেকে ভালো করতেছে। আরেকটা কি, এটা এই ছিঁড়ে যাওয়া বা এর জন্য তাকে রেস্টে থাকতে হবে। যখন আমি অ্যাডমিশন থাকতেছি না, তখন কি হচ্ছে, আমি হাসপাতাল থেকে নিচে নামতেছি, বাড়িতে যাচ্ছি, আমার মুভমেন্ট করতেছে, মুভমেন্ট করলে এটা কারেকশন হচ্ছে না, এটা ভালো হচ্ছে না। এইরকম 2-একটা রোগীদের ক্ষেত্রে রেজাল্ট না আসতে পারে। সেই কারণে যে আমি প্রত্যেকটা রোগীকে আমি বুঝিয়ে দিই যে আপনার উপর আমি লিখে দিই, আপনাকে ভর্তি থাকতে হবে, এতদিন ভর্তি থাকতে হবে, কারো 25 দিন, কারো 60 দিন, কারো 45 দিন, কারো 40 দিন, আপনাকে তাকে ভর্তি থাকতে হবে। আপনার বাসা কাছে বা দূরে এটা বিবেচ্য বিষয় না। আপনি চাকরি করেন, টাইম দিতে পারতেছেন না, এটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো আমার রোগটা ভালো করতে গেলে আপনাকে এরকম প্রোটোকলের মধ্যে আসতে হবে। চিকিৎসা প্রোটোকল কি? প্রোটোকল যারাই মানতেছেন তারাই আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছেন। এখন আমি কি একবারে প্রোটোকল মেনে সারা জীবনের জন্য ভালো থাকবো, নাকি আমি কিছুদিন যাব, এই ওষুধ খাবো, কিছুটা কমবে, আবার কিছুটা খাবো, কিছুটা কমবে, তারপরে আমি স্যার এটা বাতের ব্যথা, এটা ভালো হয় না, এটা মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হবে, এটাই এরকম। কোন পথে যাব সেটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোন পথে যাবেন। আপনি কি একবারে শশীতে আসে আমার প্রোটোকল মেনে, গাইডলাইন মেনে কোর্স কমপ্লিট করে ভালো থাকবেন, নাকি আপনি কিছুদিন পর পর এই ডাক্তার ওই ডাক্তার যাওয়ার পরেও ভালো হয় না, যাইতে কি পেন কিলার খাইতে খাইতে অন্যদিকে অন্য অর্গানটা এফেক্ট করে ফেলে, কিডনি এফেক্ট করে ফেলে, তখন দেখা যায় কি যে ডায়ালাইসিসের পেছনে দৌড়তে হয়। কাজেই কোন পথে যাবেন ডিপেন্ডস অন ইউ। একবারে নি জয়েন্ট ট্রিটমেন্ট নিয়ে, প্রোটোকল নিয়ে কোর্স কমপ্লিট করে ভালো থাকা সম্ভব। ভালো থাকলে কি করে, একবারে আপনি কষ্ট করে ভালো থেকে গেলেন কিছুদিন ট্রিটমেন্ট নিয়ে, এরপর কি আমাদের গাইডলাইন ফলো করলেন, সারা জীবন ভালো থাকবেন, সারা জীবন আল্লাহ চাইতো দাঁড়িয়ে নামাজ পড়বেন, চেয়ার বিদায়। দেখেন আমার ভিডিও যারা দেখে থাকেন তারা দেখবেন, আমি এই গত পরশুদিনকেও একজন লাঠি নিয়ে আসছিলেন শশী হাসপাতালে, হাঁটতে পারেন না, লাঠি ভর করে আসছেন। আমাদের কোর্স কমপ্লিটের পরে লাঠি ছাড়াই হাঁটতেছেন, লাঠি বিদায়। হুইল চেয়ার নিয়ে আসতেছেন, হুইল চেয়ার বিদায়।
স্কেচ নিয়ে আসতেছেন, স্কেচ বিদায় দিয়ে দিচ্ছি, কেন? ভালো হয়ে যাচ্ছেন। অনেকে কি হাই কমোড ইউজ করেন, চেয়ার ইউজ করেন নামাজের সময়। আমাদের এখানে ট্রিটমেন্টের পরে স্বাভাবিক অবস্থায় আপনি লো কমোড ইউজ করতে পারবেন, দাঁড়িয়ে সঠিকভাবে নামাজ পড়তে পারবেন। কি কারণে আমার এই হাঁটুতে ক্ষয় হচ্ছে, হাঁটু ভাঁজ করতে পারতেছে না কেন? অনেকের কি হয়, এই হাঁটুতে কি করে, ভাঁজ করতে পারে না, স্টিফ হয়ে যায়। আমাদের এখানে আসলে এটা আমরা মুভমেন্ট ছুটাই দিতে গেলে ব্যথা একটু বাড়তে পারে। কাজে কারো কারো ক্ষেত্রে কি শশীতে আসার পরে কিছুদিন পরে ব্যথা বাড়ে। এখন সে কি করেন, সে এখন বুঝে গেছেন, স্যার ব্যথা প্রথম বাড়বে, পরে আবার কমে যায়। কিছু কিছু আজকে ধৈর্য নাই, আরে আসলাম রে বাবা, ব্যথা কমাইতেই ব্যথা দিল, বাড়াই, চলে গেলেন। চলে যায় কি, শশীর একটা নেগেটিভ মনোভাব নিয়ে চলে গেলেন। চলে যায়, কেউ যদি বলে যে শশীতে যাও, আরে ভাই আমি নিচে ভালো হয় না। আপনাকে কতদিনের কথা বলা হয়েছিল, কিভাবে ট্রিটমেন্টের কথা বলা হয়েছিল, সেটাকে আপনি পালন করেছেন? পালন করলে দেখবেন আপনি ইনশাল্লাহ ভালো হয়ে গেছেন। এখন বলবেন কি যে স্যার, ভালো করার মালিক আল্লাহ তাআলা ভালো জানেন কতদিন লাগবে। নিশ্চয়ই, অ্যাবসলিউটলি 100% কারেক্ট, আমিও সেটা বলি। এখন আমার কাছে এত রোগী আসে, হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ রোগী আমাদের উপকার পাচ্ছেন। কাজে আমরা রোগী দেখতে দেখতে মোটামুটি একটা গেস করতে পারি যে কার কতদিন কিভাবে ট্রিটমেন্ট নিলে ভালো হবে। এখন অনেকে প্রশ্ন করে, স্যার আমি ভালো হয়ে গেলাম, হয়ে যাওয়ার পর আমি কতদিন ভালো থাকবো? এই যে আপনার কোমরে যে হাড় ক্ষয় হয়ে গেছে, ক্ষয়টা যদি পূরণ হয়ে যায়, জেলিটা যদি ভিতরে চলে যায়, আর যদি ক্ষয় না হয়, তাহলে কি হবে? ক্ষয় না হলে আপনি ভালো থাকবেন, সারা জীবন ভালো থাকবেন। এখন আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরে শেষে অ্যাডভাইস দিয়ে দিই আপনাকে কিভাবে চলতে হবে, কিভাবে হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। যারা ফলো করতেছেন, যারা ট্রিটমেন্ট নিচ্ছেন, তারা সারা জীবন ভালো থাকতেছেন। কাজেই এক কথায় উত্তর হলো, শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে সারা জীবন কি ব্যথামুক্ত লাইফ লিড করা যায়? ইনশাল্লাহ যায়, যদি আপনি আমাদের লাইফস্টাইল পালন করেন। বুঝা গেছে? আপনার একজন লিখছেন, স্যার আমার ঘাড় শক্ত হয়ে যায়, ঘাড় স্টিফ হয়ে যায়। স্টিফ হয়ে গেলে সাধারণত যেটা দেখতে পাওয়া যায়, ঘাড় স্টিফের অনেকগুলো কারণ থাকে। কারো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হলে ঘাড় শক্ত হয়ে যেতে পারে, কারো নেক জক হাড় ক্ষয় হয়ে গেলে হতে পারে, কারো নার্ভের পর চাপ পড়লে হতে পারে। যদি দেখা যায় কি যে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের কারণে আপনার ঘাড় শক্ত হয়ে যায়, ঘাড় ঘোরাইতে কষ্ট হয়, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস ভালো হইতে 60 দিন টাইমের প্রয়োজন, 60 দিন। এখন যার 60 দিন ট্রিটমেন্ট নিতে হবে, সে যদি 30 দিন ট্রিটমেন্ট নেন, রেজাল্ট নাও আসতে পারে। কথা কি বোঝা গেছে? এখন মনে করেন কি যে একজন আরেকজনের সাথে কথা বলতেছেন, এই শশীতে যাব না, আমি 30 দিন ট্রিটমেন্ট নিচ্ছি, ভালো হই নাই। হতে পারে, কেন আপনার তো কোর্স ছিল 60 দিনের। আপনাকে 60 দিনের কোর্স না 30 দিনের কোর্স না 90 দিনের কোর্স, এটা দেখতে হবে। দেখে যে কয়দিনের কোর্স, যার যে কয়দিনের, সে কোর্সটা কমপ্লিট করলে দেখবেন যে ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। তাহলে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস ভালো হয়, ভালো হওয়া আর কন্ট্রোল করা পার্থক্য কি? আমার ঘাড় স্টিফ হয়ে গেছে, আমি ব্যথার ওষুধ খাচ্ছি, আমার ব্যথা হচ্ছে না, ব্যথার ওষুধ ছাড়িয়ে দিচ্ছি, আবার ব্যথা হচ্ছে, একে বলে কন্ট্রোল হওয়া। আর আমি ব্যথার ওষুধ খাচ্ছি না, আমার ব্যথাও হচ্ছে না, আমি ঘোরাতে পারি, একে বলে ভালো হওয়া। শশী হাসপাতালে এই রোগগুলি ভালো হয়, অর্থাৎ আমার ব্যথা হওয়ার পূর্বে যেরকম ছিলাম বিনা ওষুধে, সেরকম হয়। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার লোকাল টার্ম। তাহলে কি হবে? যে হেলদি লাইফস্টাইল আমাকে পালন করতে হবে। পালন করার ক্ষেত্রে কোনো কঠিন নাই, কোনো বার্ন নাই, শুধুমাত্র আমাকে কিছু প্যারামিটার্স মেনটেন করলে আমি সুস্থ থাকতে পারবো সারা জীবন, ব্যথামুক্ত লাইফ লিড করতে পারবো সারা জীবন, পেন কিলার থেকে মুক্ত থাকতে পারবো সারা জীবন ইনশাল্লাহ। তো একজন লিখছে, প্রিয় ডাক্তার ভাই, আবার কমেন্ট বক্স শেষে হাসপাতালের ঠিকানা দেবেন। হ্যাঁ, হাসপাতালের ঠিকানাটা আমরা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। হাড় ক্ষয়, মেরুদণ্ডের জেলি বেরিয়ে যাওয়া প্রতিরোধে। হ্যাঁ, প্রতিরোধে কি করে? খুব সুন্দর প্রশ্ন করছেন। এখন হয়েছে কি যে আমার ঘরে ঘরে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, জেলি বেরিয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, বাতের ব্যথা হচ্ছে, আমার যেন না হয়। স্যার আমার খুব সুন্দর প্রশ্ন করছেন, স্যার আমার হাড় ক্ষয় যেন না হয়, সেক্ষেত্রে আমার করণীয় কি? আমার জেলি যেন না বেরোয়, আমার করণীয় কি? হ্যাঁ ভাই, আপনাকে কিছু
একটা জিনিস, আপনার বডির ভিতর ভিটামিন ডি লেভেল যে ইউনিটে 20 থেকে 100 পর্যন্তকে আমরা নর্মাল বলি, সেই ইউনিটে আপনার 50 থেকে 100-র মধ্যে ভিটামিন ডিটা রাখবেন, ইনশাল্লাহ আপনার হাড় ক্ষয় সহজে হবে না, জেলি সহজে বেরোবে না। তারপরেও যদি অ্যাক্সিডেন্টালি বা অন্য কোনো রোগের কারণে বেরো যায়, বডির মধ্যে ইনফ্লামেশন থাকে, আপনি আমাদের হেলদি লাইফস্টাইলটা ফলো করবেন, ইনশাল্লাহ দেখবেন যে সেখান থেকে মুক্ত থাকতে পারবেন। অর্থাৎ এক কথায় আমার হাড় ক্ষয় হবে না, জেলি বেরোবে না, সেখান থেকে ভালো থাকতে পারবো হেলদি লাইফস্টাইলের মাধ্যমে। শশী হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে ইনশাল্লাহ। একজন লিখছেন অসাধারণ, থ্যাংক ইউ ভাই। তারপরে ইয়েটা দেখতেছেন, একজন লিখছেন আমার পায়ে বিড়ালের ব্যথা, ফুটবল খেলা আঘাত পেয়েছিলাম। হ্যাঁ, ফুটবল খেলতে যে আঘাত পাওয়া যায়, আঘাত পাওয়ার কিন্তু অন্যতম, আমরা যতগুলো রোগী পাই তাদের মধ্যে অন্যতম প্রধান কারণ থাকে এই এসিএল লিগামেন্ট ইনজুরি। এসিএল লিগামেন্টে ইনজুরি আমরা আগে টেস্ট করতে হবে যে আপনার কেন ব্যথাটা হচ্ছে। যদি এসিএল লিগামেন্ট ইনজুরি হয়, হাড় ক্ষয় হয়ে যায়, ফ্র্যাকচার হয়, সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিলে এখান থেকে বেরিয়ে আনা সম্ভব। একজন লিখছে ভারীর কাজ করলে, হ্যাঁ ভারীর কাজ করলে বা ভার উত্তোলন করলে আমার বডির মধ্যে যদি ব্রিটেল থাকে, ভঙ্গুর থাকে, তাহলে ব্যথা হতে পারে। কাজেই এখান থেকে রক্ষা করা সম্ভব। একজন লিখছেন যে তার পার্সোনাল সমস্যা, হ্যাঁ পার্সোনাল সমস্যা যে কারণে প্রেক্ষাপটে আমাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয় এবং পুরুষের নরম পুরুষ হিসাবে আমরা থাকি, শক্ত পুরুষ হয় না, তার জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট টেকনোলজি নেওয়া হয়েছে শশী হাসপাতালে। এখানে একটা পদ্ধতি না, কতগুলো পদ্ধতির সমন্বয়ে একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। তার পূর্বে আগে টেস্ট করা হয়। এখানে হয় কেন, কারণটাকে আগে আইডেন্টিফাই করা হয়। এখানে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ আসে, কারো মাইল্ড, কারো মডারেট, কারো সিভিয়ার। কোন স্টেজে তার অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ আসছে, চর্বি জমা হয়েছে, সেইটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দিলেই পুরুষের যে দুর্বলতা, পুরুষের যে নরম পুরুষ, সেখান থেকে বেরিয়ে আসা যায়, ভালো হয়ে যাওয়া যায়, ইনশাল্লাহ ভালো হয়ে যাচ্ছে। গালের কালো দাগ দূর করা, হ্যাঁ কালো দাগ বা হাইপার পিগমেন্টেশন বা চোখের নিচে দাগ বা মেস্তা বা অনেকের কি দেখছে ব্রন বা একনি স্ক্যার বা অনেকের অবাঞ্ছিত লোম, এই যে অ্যাস্থেটিক পারপাজে এই জিনিসগুলো দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ারে সবচেয়ে আধুনিক লেজার আনা হয়েছে। যত রকমের লেজার আছে, আইপিএল, এনটিআগ লেজার, CO2 ফ্র্যাকশনাল লেজার, ডায়োড লেজার, পিকোসেকেন্ড লেজার সব আসা হয়েছে। এর বাইরেও কিছু অ্যাডভান্স টেকনোলজি আছে, NIR, আরও আছে হাইপো, আর হাইড্রাফেশিয়াল তো আছেই। হাইড্রাফেশিয়ালের কয়েক রকমের আছে, একটা আছে গ্লো হাইড্রাফেশিয়াল, সেটা শুধু গ্লো করে, এইগুলি এখানে আছে। কেমিক্যাল পিল আছে। এক কথায় কি, এই ট্রিটমেন্টগুলো দেওয়ার ক্ষেত্রে যতগুলো ট্রিটমেন্ট পদ্ধতিগুলো আছে সব আছে। কাজেই মুখের দাগ, যে কোনো দাগ, সে কালো দাগ হোক, ব্রাউন দাগ হোক, ফ্রিকেল হোক, মোল হোক, আঁচিল হোক, এগুলো দূর করার ক্ষেত্রে সবচেয়ে আধুনিক টেকনোলজি আছে শশী স্কিন কেয়ারে। কাজেই যারা এরকম শশীর স্কিন কেয়ার আসতেছেন, বা আপনার মুখে দাগ আছে বা আপনার ব্যস্ত আছে, আপনি অন্য জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন বাট কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, তারা শশী স্কিন কেয়ারে আসে ট্রিটমেন্ট নেন। ট্রিটমেন্ট নিলে দেখবেন কি যে ইনশাল্লাহ এখান থেকে ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাচ্ছে। কাজেই রূপ চর্চার জন্য, ত্বকের পরিচর্যার জন্য, যে ত্বকের গ্লো করার জন্য, ত্বককে আকর্ষণ করার জন্য আধুনিক সমস্ত ডিভাইস নিয়ে শশী স্কিন কেয়ার সাজানো হয়েছে। এবং এই ক্ষেত্রে সুবিধা কি, সুবিধা আকুপাঞ্চারে যেরকম ডেইলি আকুপাঞ্চার নিতে হয়, এই ক্ষেত্রে সেটা লাগে। কোনোটা স্কিনের একটা নেওয়ার পরে 1 মাস পরে একটা নেওয়া যায়। কাজেই এবং এখানে সপ্তাহে 7 দিন খোলা থাকে, শুক্র শনিবার সহ, সকাল 8টা থেকে রাত 8টা। আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে ট্রিটমেন্ট নিয়ে সেই দিনে দিনে চলে যেতে পারেন। কাজেই মুখের যে কোনো দাগের ক্ষেত্রে আপনারা শশী স্কিন কেয়ারে সেবাটা নিতে পারেন। অর্গানিক ডিম এখন বোঝায় যে মুরগিটা ফ্যাক্টর না, মুরগিরে কি খাওয়াচ্ছে সেটা বিষয় কি, এই ডিমের মধ্যে যদি হেভি মেটাল থাকে তাহলে আমার শরীরের জন্য ক্ষতিকর হবে। হেভি মেটাল কখন থাকবে, যখন মুরগিকে ডিমটা বড় হওয়ার জন্য, বেশি দিন ডিম দেওয়ার জন্য, তার গ্রোথ বৃদ্ধির জন্য আমরা মুরগির যে ফিড থাকে, ফিডের মধ্যে আমরা ট্যানারির যে বর্জ্য পদার্থ থাকে, আমরা চামড়া, গরুর চামড়া, খাসির চামড়াকে প্রক্রিয়াজাত করার পরে ছোট ছোট যে কাটিং থাকে, স্যুপ ফেলে দিই, সেগুলো ফিডের মধ্যে দেওয়া হয়। কেন দেওয়া হয়? দিলে মুরগি খেলে মুরগির ডিম বেশি দেয়, বেশি দিলে কি ব্যবসায় লাভবান হয়। যদি ওই ডিম খাই
ক্ষতিকর হবে। তাহলে মুরগির কি করতে হবে? মুরগির আপনি নর্মাল ধান খুদ কোড়া দেবেন, সজনে পাতা দেবেন, সামুদ্রিক মাছ দেবেন, দিলে কি হবে? এটা ভিটামিন ডি সমৃদ্ধ হবে, ওমেগা 3 সমৃদ্ধ হবে। এই ডিমটা স্বাস্থ্যের জন্য ভালো, হেভি মেটাল ডিম। কাজে এই ডিমটা আপনারা গ্রামে কিছু মুরগি কয়েকজন মিলে পালন করতে পারেন, কিন্তু একজন পালন করতে অসুবিধা হলে পালন করতে পারেন, করে নিজেরাই এটা নিতে পারেন। আর যদি নিজেরা করতে সমর্থ না হন, তাহলে নিচের নাম্বারে ফোন দিয়ে সেখান থেকে কালেক্ট করা যেতে পারে। ও একজন লিখছেন, প্রিয় ভাই এখন তো গ্রামে ঢেকি নাই। হ্যাঁ, আপনি অ্যাবসলিউটলি ভালো কথা বলছেন। সেই কারণে এখন গ্রামে ঢেকি নাই, যেহেতু আমরা ঘানে ভাঙা সর্ষের তেল খাই না, আমরা ঢেকি সেটা চাল খাই না। আগে যেগুলি খেত, আগে এড়া মুরগির ডিম খেত, খায় না। আগে গরুকে রোদে চড়ানোর পরে সেই গরুর দুধ খাইতো, খায় না। আমরা এখন ঘরে ঘরে রুগী, বিভিন্ন কারণ রুগী হচ্ছে। শুধু ব্যথা না, ব্যথা হচ্ছে, কিডনি সমস্যা হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, অনেক রকম সমস্যা, ডায়াবেটিস হচ্ছে এই কারণে। কাজেই আমরা যেহেতু গ্রামে নাই, সেই কারণে আপনাকে কে লিখছেন, খুব সুন্দর কথা লিখছেন, তার ভিডিওটা দেখতেছেন। তাহলে কি করতে পারেন ভাই, একটা ঢেকি দিতে, একটা ঘান দিতে 1 শতক জমি হলে হয়ে যায়। কাজেই 1 শতক জমিতে একটা ঘান দেন, একটা ঢেকি বসান। একক যদি, কেন এতে লাভ হয় না, কেন আপনি যখন বসাবেন, বসানোর পরে দেখবেন কি যে এই শস্য থেকে যে তেলটা আসতেছে তার লিটার আপনি হিসাব করলে দেখবেন অনেক বেশি পড়ে যায়। এখন আমার জীবন আগে না টাকা আগে? টাকা আমি কোনো ক্রমে টিকে রাখতে পারবো না, আমি অসুস্থ হব, টাকা চলে যাবে। তাহলে আমি সুস্থ খাই, হেলদি খাবার খেয়ে সুস্থ থাকি, টাকাটা হেলদি লাইফস্টাইলের পিছনে ব্যয় করি। সেই ক্ষেত্রে যদি এককভাবে কাউর কেউ না পারে যান, কয়েকজন বন্ধু বান্ধব বা কয়েকজন আত্মীয় স্বজন মিলে একটা দেন, দিয়ে সেখানে ঘান থেকে তেল নিয়ে ভাগ বটরা করে নেন, সেই ঢেকি ছাটা চাল ভাগ বটরা করে নেন, ইজি হোক। আমার কথা কি, আমার মূল কথা কি, আমার ঘানে ভাঙা তেল খাইতে হবে, তেঁতুল কাঠের ঘানে ভাঙা সর্ষের তেল। এই সর্ষের তেল ছাড়া আমি সর্ষের তেল খাই, মিলে ভাঙানো কাজ হবে না। কেন মিলে ভাঙানো তো টেম্পারেচার হচ্ছে, হিট হচ্ছে, হিট হলে এর মধ্যে ট্রান্সফার থাকতেছে, কোলেস্ট্রল থাকতেছে। এই কোলেস্ট্রল এবং ট্রান্সফার আমার রক্তনালিকার মধ্যে জমা হচ্ছে। জমা হলে কি হবে? প্রেশার বেশি হবে, কার্ডিওলজিক্যাল সমস্যা দেখা দেবে, স্ট্রোক হবো। তাহলে করণীয় কি? আমার কোল্ড প্রেসে ঘানে ভাঙা তেল খেতে হবে। তাহলে ঘানে ভাঙা তেল আমি ঘান বসাবো, বা আমি কয়েকজন মিলে বসাবো। যদি বসাতে না পারি, তাহলে যেখানে ঘানে ভাঙা তেল আছে অথেন্টিক, সেখান থেকে কালেক্ট করব। যেমন শশী অর্গানিক ফুড, অথেন্টিক, এটা আমি নিজেই দেখভাল করি, আমি নিজেই এই তেল খাই। কাজে চোখ বুঝে আপনারা এটা নিতে পারেন। ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে এতটুক ইনভেস্ট করতে হবে। আদারওয়াইজ কি হবে? টাকা রাখা যাবে না, অসুস্থ হব, শুধু খাবো, কোথাও ওরে বাবারে ও গেল রে, এই ব্যথা, ওই অর্গান ফেল করে ডাক্তারের পিছনে যাবো, সিরিয়াল দেবো, ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, ওষুধ করবো, টেস্ট করবো, টাকা চলে যাবে। কাজে টাকাটা কোন পথে যাব? আমি কি টাকাটা ওষুধের পিছনে ব্যয় করব, না আমি খেয়ে সুস্থ থেকে সমর্থন? চয়েস ইজ ইয়োর্স। ঠিকানাটা কোথায়? আমাদের ঠিকানাটা জানতে চাচ্ছেন? একজন ঠিকানাটা আমরা দিয়ে দিচ্ছি। মাজা ব্যথা এবং কোমর থেকে পা পর্যন্ত। একজন লিখছেন পায়ের অনেক কষ্ট আছে, সৌদি আরব আছে। আপনি সৌদি আরব থেকে লিখছেন। ও কে কোথা থেকে লিখছেন বললে আমি সেই স্থানটা বললে সুবিধা হয়। হ্যাঁ ভাই, সৌদি আরব থেকে আমার কাছে অনেকেই আসতেছেন। সৌদি আরবে আছে, বাংলাদেশে যে আপনার হসপিটালে যাবো ইনশাল্লাহ। পায়ের কষ্ট, পায়ের ব্যথা হয় অনেক সময় কি আমরা না বুঝে অনেক ক্যালসিয়াম খাই, কিছু হলেই ক্যালসিয়াম খাইতে খাইতে ক্যালসিয়াম যখন ওভারডোজ হয়ে যায়, দীর্ঘদিন যাবৎ বেশি হয়, তখন পায়ের গোড়ালিতে জমা হয়। জমা হলে তাকে আমরা বলি ক্যালকিনাম স্পার, সে কারণে পায়ে ব্যথা হতে পারে। এখন আমার পায়ে ব্যথা হচ্ছে কি কারণ, সে কারণটাকে আইডেন্টিফাই করতে হবে, কারণটা সরাই দিতে হবে। সৌদি আরব থেকে দেখতেছেন এবং আপনি কয়েকটা পোস্ট দিয়েছেন, আমার মনে আছে, আপনি বলেছেন যে ঢেকি ছাটা চাল ঢেকি নাই। থ্যাংক ইউ। সৌদি আরব থেকে দেখতে থাকুন। তবে এই যে তো ব্যথা থেকে পার্মানেন্টলি ভালো থাকা যায়, সারা জীবনের জন্য ভালো থাকা যায়, শুধু আমাকে কিছু মেহনত করতে হবে। ব্যথা হয়ে গেছে, কষ্ট করে কোর্স কমপ্লিট করে ভালো হতে হবে। তারপরে আমরা যা বলি এটা ফলো করতে হবে। সার ফলো করি, খাই সয়াবিন তেল, ভালো হবে না, টাকা চলে যাবে ডাক্তারের পিছনে। একবার চলে যাবে হাইপার টেনশন, প্রত্যেক দিন
প্রেশার ওষুধ খাইতে হবে, কার্ডিওলজির পিছনে দৌড়তে হবে, কিডনির পিছনে দৌড়তে হবে, ব্যথার পিছনে দৌড়তে হবে, দৌড়তে দৌড়তে টাকা শেষ। যারা হেলদি লাইফস্টাইল ফলো করতে পারতেছেন না বা করতেছেন না, তারা ইয়ং বয়সে টাকা সঞ্চয় করে রাখুন, কেন বৃদ্ধ হয়ে গেলে তো টাকা লাগবে। ডাক্তারের পিছনে দৌড়তে দৌড়তে বৃদ্ধ হয়ে গেছেন, সময় আছে, চাকরি নাই, ডাক্তারের পিছনে ছুটতে পারবেন, 10টা ডাক্তারের পিছনে ছুটতে পারবেন, বাট টাকাটা এখন থেকে সঞ্চয় করে রাখেন। আর যারা হেলদি লাইফস্টাইল ফলো করতেছেন, তারা দেখবেন যে তাদের অনেক রোগ 80 থেকে 85% রোগ কম হবে ইনশাল্লাহ। শুধু হেলদি লাইফস্টাইল, এই কিছু জিনিস চেঞ্জ করলেই অনেক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। কাজে এই ক্ষেত্রে আপনি কি মুক্ত থাকবেন, না টাকাটা ডাক্তারের পিছনে ঢালবেন, ওষুধের পিছনে ঢালবেন, হসপিটালে ঢালবেন? চয়েস ইজ ইয়োর্স। একবারে ভালো হয়ে সারা জীবন ভালো থাকবো ভার্সেস না আমি দিনের পর দিন ডাক্তারের পেছনে যাব, কি করবেন আপনি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, ডায়াবেটিস থেকে চিরতরে মুক্ত থাকা সম্ভব। ইয়েস, ডায়াবেটিস থেকে চিরতরে মুক্ত থাকা সম্ভব। এটা নিয়ে আমি প্রায় কথা বলি, আমার কাছে এখন অনেক রোগী আসেন, এবং সবচেয়ে ভালো লাগতেছে যে আমাদের দেশের ডাক্তাররা এখন এই যে রোগী রিফার করতেছে আমার কাছে, সেখানে কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি। যে ডাক্তাররা যেহেতু প্রচলিত ট্রিটমেন্ট দিচ্ছেন, ট্রিটমেন্টটা ভালো হচ্ছে না, গো টু শশী হাসপাতালে চলে যাও। ডায়াবেটিস থেকে কিভাবে মুক্ত থাকতে পারবেন আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বিস্তারিত আমার ওটাতে দেওয়া আছে, আপনি ফলো করবেন, ইনশাল্লাহ ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবেন। ডায়াবেটিস কোনো রোগ না, আপনি শুধু নিজের লাইফকে একটু শৃঙ্খলার মধ্যে রাখবেন, শশী হেলদি লাইফস্টাইল ফলো করবেন, ডায়াবেটিস থেকে বেরিয়ে আসবেন। তবে আমি যে কথাগুলো বলতেছি বেরিয়ে আসবেন। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলছে শুধুমাত্র ঢেকি সেটা চাল, আপনি ব্রাউন রাইসটা যদি আপনি খান, 10 থেকে 12% ডায়াবেটিস রোগী কমে আসবে, 10 থেকে 12%, শুধু একটা। এর সাথে যদি আপনি ঢেকি চাল খান আর একটু, এর সাথে যদি হেলদি লাইফস্টাইল ফলো করেন, ডায়াবেটিস থেকে বেরিয়ে আসা সম্ভব। বেরিয়ে আসতেছেন, অনেক রোগী বেরিয়ে আসতেছেন আমার কাছে আসার পরে এখন অনেকে আসতেছেন, এবং এখন ভালো লাগতেছে। কিছু রোগী আসতেছেন, স্যার লাইফস্টাইল মডিফাই করতে চাই। কিছু রোগী আসতেছেন, স্যার স্ট্রোক যেন না হয় তার জন্য আমি কি সতর্কতা অবলম্বন করবো এখন থেকে। কেন, স্ট্রোক তো হুট করে হয় না, দীর্ঘদিন যাবৎ আমার বডির মধ্যে চেঞ্জ থাকে। কি চেঞ্জ থাকে, আমি কি টেস্ট করব, কিভাবে চলে আমি স্ট্রোক থেকে রেহাই পাবো। ভাইরে, যিনি স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন তিনি বুঝতেছেন অন্যের উপর পরগাছা হয়ে থাকতেছেন, সেই পরগাছা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব কিভাবে। এখন অনেকেই আমার কাছে আসতেছেন, আমাদের গাইডলাইনের মধ্যে ঢুকতেছেন, স্ট্রোক থেকে রক্ষা পাচ্ছেন, কার্ডিওলজিক্যাল সমস্যা থেকে রক্ষা পাচ্ছেন, হাইপারটেনশন থেকে রক্ষা পাচ্ছেন, ডায়াবেটিস থেকে রক্ষা পাচ্ছেন, থাইরয়েড থেকে রক্ষা পাচ্ছেন, ফ্যাটি লিভার থেকে ভালো হয়ে আসতেছেন, পিসিওএস থেকে ভালো হয়ে আসতেছেন। এই রোগগুলো থেকে বিনা ওষুধে ভালো থাকা সম্ভব। লাইফস্টাইল ফলো করে কেউ ভালো হয়ে যাচ্ছেন, কেউ লাইফস্টাইল এই জিনিসগুলো নেওয়ার পরে ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে তার মধ্যে টক্সিন অনেক বেশি। তাকে ডিটক্সিফাই করার জন্য আমাদের শশী হাসপাতালে ওজন থেরাপি আছে, ডিটক্সিফায়ার আছে, একে ডিটক্স করা হয়। যার টক্সিনের পরিমাণটা বেশি তার কিন্তু শুধু লাইফস্টাইলের কারণেও ভালো না হতে পারে, সেই ক্ষেত্রে আরও অ্যাডিশনাল হিসাবে কিছু ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে, যে ক্ষেত্রে ওজন থেরাপি, তারপরে ডিটক্সিফাই করা, চাইনিজ ফুড ট্রিটমেন্ট নেওয়া, এই জিনিসগুলো দিলে দেখবেন কি যে সেখান থেকে বেরিয়ে আসবে। পিএলআইডি ট্রিটমেন্ট, হ্যাঁ পিএলআইডি ট্রিটমেন্টটা খুব ভালো। পিএলআইডি থেকে যারাই আসতেছেন কোর্স কমপ্লিট করতেছেন, এবং পিএলআইডি থাকার পরিণতিতে অনেকে একবার অপারেশন করতেছেন, দ্বিতীয়বার অপারেশন করতেছেন, ইনজেকশন দিচ্ছেন, ভালো হচ্ছে না। শশী হাসপাতাল আসার পরে কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে। শ্বাসকষ্ট, অ্যাজমা, হ্যাঁ অ্যাজমা ভালো হয়। অ্যাজমা আমাদের এখানে আসার পরে যারা নিচ্ছেন, চেস্ট থেরাপি আছে যেটা কোনো ওষুধ ছাড়াই এটা ভালো হয়। যাক, আজকে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, ভালো লাগতেছে যে আপনারা এরকম আগ্রহ আছে বিধায় এরকম একের পর এক প্রশ্ন করতেছেন। প্রশ্ন করতে থাকুন, আপনারা
আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি এখন না দেই পরে উত্তর দেব। আপনারা এই যে হাত নাড়াতে পারেন না, আজকে অনেকক্ষণ কথা বলা হয়েছে। আর কে কোথা থেকে বলতেছেন? মালয়েশিয়া থেকে দেখতেছেন বেল্লাল হোসেন। বেল্লাল হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি মালয়েশিয়া থেকে, সুদূর মালয়েশিয়া থেকে দেখতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া থেকে অনেক রোগী আমার কাছে আসতেছে, সিঙ্গাপুর থেকে আসতেছে, আপনারা সব দেখতেছেন, ইউএসএ, ইংল্যান্ড থেকে আসতেছে। চুল পড়া পিআরপি দিলে কিছু কাজ হয়, পাশাপাশি পিআরপির পাশাপাশি আকুপাঞ্চার, এই দুটোর কম্বিনেশন দিলে ভালো কাজ হয়। তবে আপনাকে বেশ কয়েকটা সেশন নিতে হয়, কাজেই এটা ভালো হয়। মুখের হাড়ের ব্যথা ভালো হয়, পায়ের রগ, এটা হয়ে গেল। আমার বাবার মাথা ব্যথা, মাইগ্রেন, ভার্টিগো, ইনসোমনিয়া, এর জন্য 30টা সেশনের দরকার আছে সাধারণত, কারো 35টা সেশন লাগে। এটা কিন্তু শর্ট টাইমের মধ্যে কাজ হয় না, বেশি টাইম ধরে ট্রিটমেন্ট নিতে হয়, নিলে আল্লাহ। ব্রণ, হ্যাঁ ব্রণের কথা তো বললামই, ব্রণ চিকিৎসাতে ভালো হয়। মায়োপ্যাথি যদি ছেলের বয়স অল্প হয়ে থাকে তাহলে আকুপাঞ্চার নিতে পারে না, আমরা ডিসকারেজ করি। যে আমাদের ট্রিটমেন্টের অন্যতম মাধ্যম হলো আকুপাঞ্চার। যদি বয়স বেশি হয়ে যায় তাহলে আকুপাঞ্চার নিতে পারে, তখন আমরা এই ট্রিটমেন্ট নিই। যাক আলহামদুলিল্লাহ, যে সবশেষে বলতে চাই যে বিনা ওষুধে অনেক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব, তবে অ্যাবসলিউটলি সব রোগ থেকে মুক্ত করা সম্ভব নয়। জীবনের রোগ যখন হয় তখন কোনো রোগের ক্ষেত্রে ওষুধের দরকার আছে, কোনো রোগের ক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন আছে। তবে যে রোগগুলির ক্ষেত্রে ওষুধ লাগে না, সার্জারি লাগে না, সেই রোগগুলির ট্রিটমেন্ট শশী হাসপাতালে হয়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখে, এই প্রত্যাশায় শেষ করছি। ডাক্তার এস এম শহীদুল ইসলাম।